বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মুফতি আমির হামজা ভদ্রলোক ওয়াজ করেন বিভিন্ন জায়গায়, তিনি সুমধুর সুরে ওয়াজ করেন। এই আমির হামজার কয়েকটি বিষয় নিয়ে, কয়েকটি কথাকে নিয়েই ইদানিং দেখছি প্রচন্ড সমালোচনা করা হচ্ছে। এমনকি তাকে কেউ কেউ ফজু পাগলার সাথে তুলনা পর্যন্ত করেছে। বলা হচ্ছে যে বিএনপির দুঃখ হচ্ছে ফজু পাগলা আর জামাতের দুঃখ আমির হামজা। আমি এর পক্ষে বিপক্ষে কোনোটি বলবো না। আমি গতকাল পর্যন্ত, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমির হামজার এই বিষয়টি নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে তাকে নিয়ে আমি কথা বলবো কিনা। কারণ তার অনেক মতের সাথে আমি একমত নই, তার সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে। তবে সত্য যেটা সেটা বলতে হবে। আমরা যখন দেখেছি যে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে এবং তার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে ইতিমধ্যেই, তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠতে পেরেছেন। তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো সেই দিক দিয়ে হিসাব করলে আমরা এটি বলতেই পারি যে মিজানুর রহমান আজহারীর পরে মুফতি আমির হামজা তিনি বেশ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তো এই লোকটাকে হঠাৎ করে কেন তার পিছনে এরকম লাগা হলো, বিষয়টি আমার কাছে একটু পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে। আমি বলবো, আমি আগেই বলেছি যে আমি কিন্তু তার পক্ষে কোনো সাফাই গাচ্ছি না, তবে সত্য যেটা সেটা বলতে হবে। আমির হামজা তিনি সম্প্রতি দুটি বক্তব্য দিয়েছেন। প্রথমটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে দীর্ঘদিন আজান দিতে দেয় নাই জালেমরা, এই একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্যটা বলছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেখানে আমি সকালবেলা উঠে দেখি ছাত্ররা মদ দিয়ে কুলি করছে। তার এই দুটি বক্তব্যের পরে সমালোচনার ঝড় ওঠে চারিদিক থেকে। এবং বলা বাহুল্য, আমি কিন্তু এগুলো অবজার্ভ করার চেষ্টা করেছি যে এই সমালোচনাটা কোন দিক থেকে বেশি আসছে, কারা করছে, সেই লোকগুলো কাদের সাথে তাদের লিঙ্ক, এইভাবেই কিন্তু খুঁজে বের করতে হয়। মানে আপনার বিপক্ষে কে কথা বলছে, সেই কথার লিঙ্ক, তার লিঙ্ক কার সাথে, এইগুলো দিয়ে আপনি একটা জাস্টিফাই করতে পারবেন। তো আমি খুঁজতে খুঁজতে দেখি যে হ্যাঁ, সবগুলোই একদিকে চলে যাচ্ছে। তেরে বিনা কেইসে জিনারে, সব পথ একে বেঁকে চলে গেছে শহীদ মিনারে। এটি আমাদের আবিদ আজাদের একটি বিখ্যাত কবিতার লাইন বললাম আর কি। মজার ব্যাপার হচ্ছে তিনি যখন মহসিন হল সম্পর্কে বলেছেন, মহসিন হলের কিছু ছাত্র তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ করেছে, তারা তাকে সমালোচনা করেছে এবং সেখানে তাকে সম্পর্কে এমন কিছু কুরুচিকর এবং অশ্লীল কথাবার্তা বলা হয়েছে। মুফতি আমির হামজা সম্পর্কে এই ধরনের কথা তো বলার কথা নয়, কারণ আমার জানা মতে এই মুফতি আমির হামজা কারো মাথার উপরে বাড়ি মেরেছে, কারো মেয়ে বের করে নিয়ে গেছে, কারো 10টা টাকা মেরে দিয়েছে, 10টা টাকা চুরি করে খেয়েছে, কোন জায়গায় কাউকে কাজ পাইয়ে দিয়ে কমিশন আদায় করেছে। এরকম আমার জানা মতে এই ধরনের কোন নিউজ আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে যদি পড়ে তাহলে আমাকে দেখাবেন, আমি ওটা শুধরে নেব। তো সেই লোকটাকে বলা হচ্ছে ভণ্ড, বদমাশ ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় শব্দ যখন ব্যবহার করা হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে এরা কারা, একটু দেখার চেষ্টা করি। তো দেখলাম যে এদের লিঙ্ক ছাত্রদের দল এবং ছাত্রলীগের সাথে এরা লিঙ্কেড। তা আমি তো তখনই বুঝতে পারলাম বেশিরভাগই ছাত্রলীগের সাথে, বিশেষ করে মহসিন হলের ঘটনাকে কেন্দ্র করে যারা বিক্ষোভ সমাবেশ করেছে তাদের ভাষাই বলে দিচ্ছে যে তারা কি বলতে চাচ্ছে। এই ঘটনাকে, আমির হামজার এই ঘটনাকে অবশেষে দুটি মেইন স্ট্রিমের পত্রিকা, একটি যায় যায় দিন টিভি চ্যানেল তাদের অনলাইন ভার্সন এবং আরেকটি হচ্ছে 21 টেলিভিশন, তারা দুজন আমির হামজা যে অসত্য কথা বলে নাই, তিনি যে একেবারে বানিয়ে কথা বলেন নাই, সেটি তারা প্রমাণ করে দিয়েছে। এতদিন আমি হলে আসছি, আমি কখনো মাইকে আজান শুনতে পারিনি। হাসিনা পালিয়ে যায় 2024 সালের 5ই আগস্ট। সে সময় দৈনিক কালবেলার অনলাইনের একটি প্রতিবেদনে দেখা যায় সলিমুল্লাহ হলে বছরের পর বছর ধরে মাইকে আজান দেয়া বন্ধ ছিল। ছাত্রদের ভাষ্য মতে ছাত্রলীগ নেতাদের ঘুম নষ্ট হয়, তাই মাইক দিয়ে
আজান দেয়া বন্ধ ছিল এতদিন ধরে। হচ্ছে বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে মসজিদের দুই পাশে, তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর কি করতে দেওয়া হয়নি। এর ভিতরে আবার কেউ একজন মহসিন হলের সাবেক ছাত্র, তার নাম সম্ভবত নুরুল ইসলাম, এই জাতীয় নাম হবে, আমি নামটা ভুলে গেছি। তো এই লোকটা আবার তার গ্রামের বাড়ির ঠিকানায় আইনি নোটিশও পাঠিয়েছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য। তো আমির হামজাকে আমি এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে এই লোকটা সাথে সাথে ক্ষমা চেয়েছে। তার এই বক্তব্যের যখন পাবলিক রিয়াকশন তিনি বুঝতে পেরেছেন, জামাতের লোকও নাকি তাকে বলেছে যে আপনি কথা এরপর থেকে হিসাব করে বলবেন এবং ক্ষমা চান, তো তিনি একেবারে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এর জন্য তাকে ধন্যবাদ দেয়া যেতেই পারে, তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তো তিনি তো ক্ষমা চাইলেন, কি কারণে ক্ষমা চাইলেন? তিনি ধরে নিলেন যে হ্যাঁ, আমি যা বলেছি হয়তো অসত্যও হতে পারে, কিন্তু তিনি যে অসত্য একেবারে বলেন নাই, তার কথার যে ভিত্তি আছে, তার কথার যে গ্রাউন্ড আছে, সেটি তো 21 টেলিভিশন এবং যায় যায় দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে। সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা আমির হামজার দেওয়া এমন চাঞ্চল্যকর বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার সত্যি হলো তার ভবিষ্যৎবাণী। দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হলের ছাদে মদ ও গাঁজার আসর বসিয়েছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ জাবের হোসেন। অভিযুক্ত জাবের হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। এখন 21 টেলিভিশন এবং যায় যায় দিনের এই দুটি, 21 টেলিভিশন করেছে মহসিন হলের ব্যাপারে, সত্যতা প্রমাণ করেছে, আর যায় যায় দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ের সত্যতা প্রমাণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতা তার বন্ধুদের ডেকে নিয়ে সকালবেলা মানে সূর্য ওঠার আগেই তিনি ছাদে উঠে, বিশ্ববিদ্যালয়ের এক হলের ছাদে উঠে মদ পান করছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে মুফতি আমির হামজা যে বললেন যে আমি সকালবেলা দেখলাম যে তারা মদ দিয়ে কুলি করছে, কথার সত্যতা আছে কিনা? তো এই লোকটাকে তাহলে কেন শুধুমাত্র তাকে হে প্রতিপন্ন করার জন্য, তিনি একজন জামাতের এমপি ক্যান্ডিডেট, সম্ভবত তাকে জামাত নমিনেশন দেবে ওখানে, তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য, তাকে মানুষের ভিতরে হে প্রতিপন্ন করার জন্য এবং তাকে বিতর্কিত করার জন্য এই ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমার কাছে যেটি মনে হয় সেটি এই আমির হামজাকে দিয়ে তারা সফল হয়েছে, অনেকটা সফল হয়ে গেছে। কারণ জামাতের লোকও সেইভাবে আমির হামজার পিছনে এসে দেখি যে দাঁড়ায় নাই, তারাও এ ব্যাপারে তেমন কোনো উচ্চ বাচ্চা আমি তাদের করতে দেখি নাই, বরং তারাও অনেকেই, অনেক জামাতের নেতা কর্মীকে আমি দেখেছি তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে আমির হামজা সম্পর্কে তারা নেতিবাচক মন্তব্যই করেছেন এবং পোস্ট করেছেন। তা আমার কাছে মনে হয় আমির হামজাকে দিয়ে তারা টেস্ট চালিয়েছে, এখানে তারা সফল হয়েছে। এরপরে তারা মিজানুর রহমান আজহারীকে ধরবে, যেহেতু শোনা যাচ্ছে মিজানুর রহমান আজহারীও তিনি জামাতের হয়তো নমিনেশন পাবেন, জামাতের টিকিট নিয়ে তিনি হয়তো নির্বাচন করতে পারেন, তাকেও এই ধরনের কোন একটা বিষয় নিয়ে তাকে এরকম ফাঁসানো হবে। ইতিমধ্যে তো আমাদের শামসুজ্জামান দুদু ভাই, তিনি তো তাকে তো বলেছিলেন, দুদু ভাই বুঝছেন তো, যে মুতের দুদু ভাই আর কি, তো তিনি তো তাকে আজহার না মজার বলে যে কটাক্ষ করেছিলেন। তো তাকে নিয়ে আবার এরকম মিজানুর রহমান আজহারীকে নিয়ে এরকম করা হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এখন যারা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে, বিতর্কিত করতে গিয়ে, এখন তার সেই বক্তব্যের সপক্ষে যখন প্রমাণ পাওয়া যাচ্ছে, তারা এখন কি করবেন? আমির হামজা তো ক্ষমা চেয়েছে, তারা ক্ষমা কি চাইবে? তারা কি এখন জাতির সামনে করজোরে ক্ষমা ভিক্ষা করবে? যদি জাতির সামনে তারা করজোরে ক্ষমা ভিক্ষা না করে, তাহলে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ তো আমি দেখি না। কিন্তু আজ দেখলাম না, এই সত্যটা মানুষকে জানানো দরকার। মনে হচ্ছিল যদি আমি এটা না জানাই তাহলে কোথায় যেন আমার একটু দায়বদ্ধতা থেকে যাচ্ছে। এই ভুল আপনারা কেউ বুঝেন না যে আমি আমির হামজার পক্ষে ছাপাই গাচ্ছি, আমি যেটা সত্য সেটা তুলে ধরলাম। বাকিটা এখন আপনারা যারা শুনবেন আমার ভিডিও এবং এই ডকুমেন্টস দেখার পরে এখন সিদ্ধান্ত নেবেন আপনারা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ধারা প্রবর্তিত হবে এবং ইতিবাচক ধারার ভিতর দিয়ে বাংলাদেশের রাজনীতিটা প্রবাহিত হবে। সেখানে থাকবে বিএনপি, থাকবে জামাত ইসলামী, থাকবে এনসিপি এবং অন্যান্য ছোট ছোট গণতন্ত্রপন্থী যে দলগুলো রয়েছে,
2024-এর গণ অভ্যুত্থানপন্থী যে দলগুলো রয়েছে এরা বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং সবাই মিলে বাংলাদেশটাকে আবার নতুন করে নতুন পথে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা হতাশ হচ্ছি যত দিন যাচ্ছে তত। আমরা দেখছি আওয়ামী লীগ বিদায় নেবার পরে বিএনপি আওয়ামী লীগের পুরনো সেই ধ্যান ধারণা, পুরনো সেই রাজনীতি, ওই গণ্ডি থেকে বিএনপি বের হতে পারে নাই। তারা আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে গেছে, শেখ হাসিনা যে ধারার রাজনীতি করে গেছে, সেই ধারার রাজনীতিতে ক্রমাগতভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি এবং ছাত্রদল। শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের ভূখণ্ডের উপরে যে অত্যাচার, যে নির্যাতন, যে নিষ্পেষণ চালিয়েছে, বাংলাদেশ ভূখণ্ডটাকে অন্য দেশের হাতে তুলে দেবার যে ষড়যন্ত্র করেছে, সেই আওয়ামী লীগকে যখন বাংলাদেশের প্রতিটি নাগরিক আওয়ামী লীগের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জাতীয় পার্টির উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, স্বৈরাচারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা একটা ইতিবাচক রাজনীতির দিকে দেশটা প্রবাহিত হোক সেই দিকে তারা চেয়ে আছে। ঠিক সেই সময় দেখছি সেই বিএনপি আমাদেরকে বারবার হতাশ করছে এবং হতাশার মাত্রা এত গভীরে চলে গেছে এবং এত উচ্চ পর্যায়ে চলে গেছে যে এখন আমরা তাদের কাছ থেকে আর কোনো কিছুই আশা করতে পারছি না। তার প্রধান কারণ বিএনপি যে রাজনীতি শুরু করেছে সেই রাজনীতিতে তারা মুখে বলছে বারবার যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে আঘাত করছে, ডাকসুতে ছাত্র শিবির ছাত্রলীগের সকল ভোট পেয়েছে, এটি তারা মুখে বলছে, অথচ বাস্তবে ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য হেন কোনো কাজ নেই যা তারা করছে না। ভাই আপনি তো মুখে বললে হবে না, আপনি মুখে তখন বলছেন এক, আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন, আর আপনার কার্যক্রমে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন এই বাংলাদেশের মানুষ বারবার বলছে, এই বাংলাদেশের মানুষ তো এত বোকা নাই এখন আর, এখন 90 সাল নয়, এটা 2025 সাল। আপনি তাদেরকে যাচ্ছে তাই বলে হ্যান ত্যান বলে বোঝাতে পারবেন না। আপনি নিজে পশ্চাৎবায়ু ছেড়ে বারবার অন্যজনের উপরে দোষ চাপাবেন, আর যারা আশেপাশে থাকবে সেই পশ্চাৎবায়ুর দুর্গন্ধ যাদের নাকে প্রবেশ করবে তারা বারবারই আপনার কথা মেনে নেবে যে অমুক, হ্যাঁ ঠিক অমুক, কিন্তু তারা তো একটা পর্যায়ে গিয়ে খতিয়ে দেখা শুরু করবে যে আসলে কোন জায়গা থেকে উৎপত্তি স্থলটা কোথায়, এটি তারা বের করার চেষ্টা করবে এবং তারা সেটাই করছে। আপনি জামাতের উপরে বারবার দোষ চাপাচ্ছেন, অথচ আপনি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই। আপনি জামাতের উপরে দোষ চাপাচ্ছেন যে ছাত্রলীগের ভোটগুলো জামাতকে দেয়া হয়েছে, অথচ আপনি আপনার নেতা কর্মীদেরকে দিয়ে আপনি স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীষে ভোট চাই। এটি তো আমি বানিয়ে বলছি না, আপনার নেতা কর্মীরা স্লোগান দিয়েছে, এই শুনুন। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সাধারণ চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই। আগামী দিনে আপনারা সবাই সাধারণ চৌধুরীকে ভোট দিয়ে ইনশাল্লাহ জাতীয় সংসদে পাঠাবেন ইনশাল্লাহ। স্লোগানটা দিয়েছে কে? এই যে বিএনপির এই নেতা স্লোগান দিয়েছে। তার বিরুদ্ধে কি বিএনপি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? না, নেয় নাই তো। আর দলীয় নেতা কর্মী এই কথাগুলো কখন বলে? যখন আপনার পরিবারে, যখন আপনি উঠতে বসতে খাইতে সমস্ত মুহূর্তে আপনার পরিবারের সামনে আপনি যে গল্পগুলো করবেন, যে কথাগুলো সেখানে প্রকাশ করবেন, আপনার সন্তান সন্ততি অন্য জনের কাছে গিয়ে সেই কথাগুলোই বলবে, সেই টোনেই কথা বলবে। তো এগুলো বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়। তারা এই চিন্তা ভাবনা করেই রেখেছে যে আওয়ামী লীগের ভোট তাদের দরকার, আর সেই আলোচনাগুলোই তো তাদের দলীয় নেতা কর্মীদের বেফাস বলতে চায় না, কিন্তু ওই যে স্লিপিং অফ টাং মুখ দিয়ে বের হয়ে যায়, তখন তাদের কিছুই করার থাকে না। এগুলো তাদের এই দলীয় নেতা কর্মীদের এই তৃণমূলের কথা নয়, এটি আপার লেভেলে আলোচনা হয়, সেই কথাগুলোর ছিটে ফোটা ওখানে যায়, যার কারণে তারা এটি বলে ফেলে। তাহলে এটি তো হলো না, আপনার কথার সাথে আর আপনার ট্যাগিং এর তো মিল পাওয়া গেল না। তো উৎপত্তি স্থল, ওই পশ্চাৎবায়ুর দুর্গন্ধের উৎপত্তি স্থল তো জনগণ খুঁজতে শুরু করেছে, যে ঘটনাটা কি। আপনি বলছেন ছাত্রলীগের ভোট শিবিরকে দিয়েছে,
অথচ আপনি যখন ডাকসুতে কমিটি গঠন করেন, হল সংসদের 54 জন ছাত্রলীগের নেতাকর্মী থাকে আপনার কমিটিতে, আপনার নেতাকর্মীরা স্লোগান দেয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীষে ভোট চাই। আপনি ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে, বিএনপি নয়। আপনি বারবার উঠতে বসতে বলেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে, বিএনপি নয়। তাহলে এগুলো কেন বলেন? এগুলো আমরা বুঝতে পারি না। যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে এনসিপির নেতা, বিএনপি নেতা এবং জামাতের নেতাকে যদিও সুযোগ পায় নাই, কিন্তু বিএনপি এবং এনসিপির নেতাদের হেনস্থা করা হলো। জামাত তো খুব ভালোভাবে ওভারকাম করে গিয়েছিল পরিস্থিতিটা, জামাতের নেতার কাছেই কিন্তু ভিড়তে পারে নাই আওয়ামী লীগের ওই দোসরগুলো। তারপরেও জামাত এবং এনসিপি মাঠে প্রতিবাদ জানালো, ওই ঘটনার প্রতিবাদ জানালো। আপনারা তো একটা বিবৃতিও দিলেন না। কই, আপনাদের বিবৃতি তো চোখে পড়ে নাই, কারণ আপনারা ভেবেছেন বিবৃতি দিলে যদি আওয়ামী লীগ অখুশি হয়। বরং বিএনপির নেতা এটি বললো যে না, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থার শিকার হয় নাই, অস্বীকার করলেন, বেমালুম অস্বীকার করলেন। এগুলো কি? অথচ আমরা তো দেখছি তৃণমূলে এখনো আওয়ামী লীগকে যেখানে বিভিন্ন জায়গায় ধাওয়া দিচ্ছে, আওয়ামী লীগকে ধরে পুলিশে দিচ্ছে, তাদের সমস্ত অপকর্ম রুখে দিচ্ছে, এই বিএনপি তৃণমূল পর্যায়ের নেতারাই দিচ্ছে। তো আপনার তৃণমূল চাচ্ছে কি আর আপনি করছেন কি? আপনি তো আপনার তৃণমূলকে ক্রমান্বয়ে হতাশ করছেন। ত্যাগী নেতাকর্মী যারা, বিএনপির যে সমস্ত ত্যাগী নেতাকর্মী আমরা যাদেরকে দেখেছি, যারা আওয়ামী লীগের দ্বারা 17 বছর ধরে ক্রমাগত নির্যাতনের শিকার হয়েছে এবং তারা তাদের বাড়ি ঘর, সন্তান সন্ততি, গৃহ, ব্যবসা সবকিছু হারিয়েছে, তারা কি ভুলে যাবে? তারা তো ভুলে যাবে না। অথচ আপনারা তাদের বিপক্ষে গিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন আরেক রকম। আবার নতুন করে একটা খেলা শুরু করেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা জনগণের মতামতকে মোটে কালে পাত্তা দিতে যাচ্ছেন না। এটা কোন রাজনীতি শুরু করলেন আপনারা? বিএনপির এই রাজনীতি সুস্থ ধারার রাজনীতি নয়। সেখানে বলা হচ্ছে ডাকসুতে যে ভোট হয়েছে, নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপা হয়েছে, মানে তারা যে করেই হোক ডাকসু নির্বাচনকে কলঙ্ক যুক্ত করতে তারা বদ্ধপরিকর, এবং এটাকে যে করেই হোক প্রশ্নবিদ্ধ করতেই হবে। এটা তাদের ওই যে কিছু ছাত্রী আছে শাহেদ আলমের মতো, বিরানি আলমের মতো, এটা তাদের বিরানি আলমের মতো বুদ্ধিজীবী, তাদের মাথার ভিতরে হয়তো বিএনপির মাথার ভিতরে এটা ঢুকাইছে যে ডাকসু নির্বাচনকে যে করে হোক প্রশ্নবিদ্ধ করতেই হবে, শিবির এখান থেকে তাড়াতে হবে, কারণ জনগণ নইলে কিন্তু বুঝে ফেলবে আমাদের দুর্বলতা। তারা সেটা নিয়েই উঠে পড়ে লেগেছে। 2 সপ্তাহ পরে এখন নতুন এক নাটক শুরু করেছে যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছিল। ভাই, নীলক্ষেত থেকে যদি ব্যালট পেপার ছাপানো হয়ে থাকে তাহলে সব হলে হলে গেল, এটা কি জগন্নাথ হলে আপনারা মনে হয় বাদ দিয়ে দিছিল না? জগন্নাথ হলে যারা নীলক্ষেতে থেকে ব্যালট পেপার ছাপাইছে, জগন্নাথ হলে দিল না কেন এই পেপার? সেখানে তো শিবিরের মাত্র 10টা ভোট পেয়েছে, সাদিক কায়েম, ফরহাদ পেয়েছে 5টা, আর বাকি সব মেঘমোল্লার আর আবিদ ছাত্রদল। তো এখানে দেন নাই, এখানে দেওয়া হয়েছিল না, এগুলো বলবেন। এগুলোর জবাব কিন্তু আপনাদের কাছ থেকে জনগণ শুনতে চায়। তো তর্কের খাতিরে মেনে নিলাম নীলক্ষেত থেকে ব্যালট ছাপিয়ে ডাকসু নির্বাচনে শিবিরকে জিতিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগরে কি হয়েছিল? সেখানে বুঝতে পারছি, সেখানেও তো আবার ওই জামাত নেতার এক প্রেস থেকে ব্যালট বাক্স ছাপানো হয়েছিল। এটা আপনারা বলেছেন তো। আচ্ছা, তাহলে ওটা বুঝলাম। ওখানেও এই গণবিশ্ববিদ্যালয় কি হলো? সাভারের গণবিশ্ববিদ্যালয়, এখানে কি হয়েছে? এখানে আপনাদের মাত্র 1টা ভোট পেয়েছে আপনাদের দলের ভিপি, মাত্র 1টা ভোট। কারণ কি? আপনারা কি এখনো আপনাদের এই চিন্তাটা মাথার ভিতরে ঢুকছে না যে আপনারা জনগণের বিপক্ষে চলে যাচ্ছেন, মানুষের বিপক্ষে চলে যাচ্ছেন? মানে যে করেই হোক আপনাকে জিততে হবে, জিতলে তখন ওইটা সুষ্ঠু হয়েছে, আর না জিতলে ওইটা এইভাবে। ডাকসুর ব্যাপারে আপনারা যেরকম বলা শুরু করেছেন, জাহাঙ্গীরনগরের ব্যাপারেও এরকম কিছু কিছু কথা বাজারে ছেড়েছেন। গণবিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও অচিরেই হয়তো আপনাদের বক্তব্য পাবো যে সেখানেও হয়তো গণবিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো এক জামাত কর্মীর বাড়ির পাশ দিয়ে হেঁটে, সন্ধ্যার সময় হেঁটে তার শ্বশুর বাড়ি গিয়েছিল। সুতরাং এখানে তার প্রচন্ড জামাত শিবির কানেকশন, যার কারণে ডাকসু নির্বাচন সেখানে ম্যানিপুলেট করা হয়েছে।
এটি বিএনপির কাছ থেকে, ছাত্র দলের কাছ থেকে আমরা খুব তাড়াতাড়ি শুনতে যাচ্ছি, এটা অসম্ভবের কিছুই নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা সেখানে রাকসু নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছেন, চাকসু নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছেন। কেন? এখানে কি ন্যারেটিভ নিয়ে আসার চেষ্টা করছেন? তবে যাই হোক, সর্বশেষ বিএনপির প্রতি যে অনুরোধ থাকবে, ন্যারেটিভ তৈরির কিছু গ্রাউন্ড লাগে, যে গ্রাউন্ড গুলো আপনারা এখনো পর্যন্ত ওর ধারে কাছেও যেতে পারেন নাই। এমন একটা ন্যারেটিভ তৈরি করতে হয় যেটা জনগণের বিশ্বাস যাতে মুহূর্তের ভিতরে ওইদিকে প্রতিফলিত হয়। আপনি 2 সপ্তাহ পরে নীলক্ষেত থেকে ডাকসুর ব্যালট পেপার ছাপানো হয়েছে এই খবর বাজারে ছাড়লে এটা কেউ খায়? আবার এটা এই অভিযোগটা করলেন কাদের মাধ্যমে? এখানে জড়িত ডাকসুর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি পন্থী শিক্ষক, তারা জড়িত। তো আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন না? এইগুলো না করে সুস্থ ধারার ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশের মানুষ যাকে ভোট দেয়, যাকে মনোনীত করে, যাকে নির্বাচিত করে, তাকে মেনে নেয়ার মতো মানসিকতা তৈরি করুন এবং ভবিষ্যতে জামাত এবং শিবির এই মুহূর্তে যে ধারার রাজনীতি করছে সেই ধারার রাজনীতি করুন। সেই মানুষের কল্যাণে, মানুষের পাশে গিয়ে সেইভাবে দাঁড়ান, তাহলে দেখবেন মানুষ আপনাদেরকে গ্রহণ করবে।